এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে লিভোসেট্রিজিনের সঙ্গে মন্টেলিউকাস্টের কম্বিনেশন এরকম মার্কেটে পাওয়া যায়, সেই ওষুধগুলো কিভাবে কাজ করে। তা এটা জানার আগে আমাকে যেটা জানতে হবে লিভোসেট্রিজিন কি কাজ করে। লিভোসেট্রিজিন হতে পারে, সেট্রিজিন হতে পারে, ফেক্সোফেনাডিন হতে পারে, মানে এগুলোকে বলা হয় যে অ্যান্টিহিস্টামিন বা আরো সাইন্টিফিক্যালি বলতে গেলে H1 অ্যান্টাগনিস্ট। যে এত ডিটেলস এখন যাচ্ছে না, এগুলো কিভাবে কাজ করে সেটা জানতে হবে। তারপরে আমরা কি শিখবো যে মন্টেলিউকাস্ট কিভাবে কাজ করে। তা এটা জানতে গেলে আমাকে প্রথমে যেটা জানতে হবে যে লিভোসেট্রিজিনের কাজ আগে আমরা পড়বো, তারপরে আমরা পড়বো মন্টেলিউকাস্টের কাজ। এবার লিভোসেট্রিজিন জানতে গেলে আমাকে অ্যালার্জিক রিয়াকশন সম্বন্ধে জানতে হবে, আর এই অ্যালার্জিক রিয়াকশন সম্বন্ধে জানতে গেলে আমাকে বিশেষ ধরনের কিছু WBC কে চিনতে হবে। তারপরে আমরা অ্যালার্জিক রিয়াকশন কেমন হয় আর সেই অ্যালার্জিক রিয়াকশনগুলোকে কম করার জন্য লিভোসেট্রিজিন বা ফেক্সোফেনাডিন বা যে কোনো অ্যান্টিহিস্টামিন কিভাবে কাজ করে সেটা আমরা শিখবো। প্রথমে আমাকে কি জানতে হবে, দুটো বিশেষ প্রকার WBC, একটা নাম হচ্ছে মাস্ট সেল, একটা নাম হচ্ছে ব্যাসোফিল। আমি একটা ছবি আঁকি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা যদি আমি মাস্ট সেল আঁকি আর এটা আমি যদি ব্যাসোফিল আঁকি, আমি কি বলবো এই দুজনেই হচ্ছে WBC। মাস্ট সেল এক প্রকার WBC, ব্যাসোফিল এক প্রকার WBC। আমি নামগুলো লিখে দিচ্ছি। মাস্ট সেল, মাস্ট সেল, আর এটা হচ্ছে ব্যাসোফিল। ঠিক আছে, এবার এরা দুজনেই WBC। মাস্ট সেল আমরা কোথায় পাই? আমরা টিস্যুতে পাই। মাস্ট সেল আমরা কোথাতে পাই? আমরা টিস্যুতে পাই। কিন্তু ব্যাসোফিল আমরা কোথায় পাই? ব্যাসোফিল আমরা সার্কুলেটিং ব্লাডের মধ্যে পাই। সার্কুলেটিং ব্লাড। তার মানে আমরা দু প্রকার WBC দেখলাম, একটা নাম হচ্ছে মাস্ট সেল, একটা নাম হচ্ছে ব্যাসোফিল। মাস্ট সেল আমরা টিস্যুর মধ্যে পাবো আর ব্যাসোফিল আমরা কোথায় পাবো? সার্কুলেটিং ব্লাডের মধ্যে পাবো। কিন্তু যদিও মাস্ট সেল টিস্যুতে থাকে আর ব্যাসোফিল সার্কুলেটিং ব্লাডে থাকে, এই দুই প্রকার WBC কিন্তু অনেকটা সিমিলার। কেন সিমিলার বলছি তার কারণ আমরা যদি মাস্ট সেল আর ব্যাসোফিল দেখি, আমরা দুজনের মধ্যে কি দেখতে পাবো? সিক্রেটারি গ্র্যানিউলস রয়েছে। আমরা দুজনের মধ্যে কি দেখতে পাবো? সিক্রেটারি গ্র্যানিউলস রয়েছে, অর্থাৎ কিছু গ্র্যানিউলস রয়েছে যারা সিক্রেশন করে। মাস্ট সেলেও দেখতে পাবো, ব্যাসোফিলের মধ্যেও দেখতে পাবো। কি দেখতে পাবো? সিক্রেটারি গ্র্যানিউলস রয়েছে। তাহলে এগুলো আমি কি আঁকলাম? সিক্রেটারি গ্র্যানিউলস। সিক্রেটারি গ্র্যানিউলস মানে কি? এগুলো এমন এক প্রকার গ্র্যানিউলস যার মধ্যে কিছু জিনিস রয়েছে, এটা যখন ডিগ্র্যানুলেশন হবে তার থেকে সিক্রেশন হবে। এবার এই যে মাস্ট সেল আর ব্যাসোফিলের মধ্যে সিক্রেটারি গ্র্যানিউলস রয়েছে, এর মধ্যে কি থাকে? এর মধ্যে হিস্টামিন থাকে। ধাপে ধাপে আসছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সিক্রেটারি গ্র্যানিউলস। সিক্রেটারি গ্র্যানিউলস যা আমরা মাস্ট সেলের মধ্যে দেখতে পাবো, আমরা ব্যাসোফিলের মধ্যে দেখতে পাবো। আর এই সিক্রেটারি গ্র্যানিউলস এর মধ্যে কি থাকে? হিস্টামিন থাকে। হিস্টামিন। এই হিস্টামিনের সঙ্গেই কিন্তু এই আমি যে বললাম সেট্রিজিন, লিভোসেট্রিজিন, ফেক্সোফেনাডিন বা যে কোনো আমরা H1 অ্যান্টাগনিস্ট বলি বা অ্যান্টি অ্যালার্জিক বলি, যাই বলি, সহজ করে অ্যান্টি অ্যালার্জিক বলা হয় বা অ্যান্টি হিস্টামিন বলা হয়, তার সাথে এই হিস্টামিনের সম্পর্ক রয়েছে। আপাতত কি জানলাম? মাস্ট সেল আর ব্যাসোফিল দুজনেই হচ্ছে বিশেষ এক প্রকার WBC। মাস্ট সেল থাকে টিস্যুতে, ব্যাসোফিল থাকে সার্কুলেটিং ব্লাডে। এবং এই মাস্ট সেল আর ব্যাসোফিল দুজনে অনেকটা একরকম, কারণ দুজনেই WBC, দুজনের মধ্যে সিক্রেটারি গ্র্যানিউলস রয়েছে। এর পাশাপাশি আমরা যদি মাস্ট সেল আর ব্যাসোফিলের সারফেস দেখি, আমরা ওখানে কিছু রিসেপ্টর দেখতে পাবো। রিসেপ্টরের নামটা আমি বলছি। আমরা কি দেখতে পাবো? ওখানে কিছু রিসেপ্টরস দেখতে পাবো। মাস্ট সেলের সারফেসে দেখতে পাবো, ব্যাসোফিলের সারফেসে দেখতে পাবো। এই যে রিসেপ্টর গুলো দেখতে পাচ্ছি, এই রিসেপ্টর গুলোকে বলে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল এপসিলন রিসেপ্টর টাইপ 1। আমি ছোট করে কি বলতে পারি? ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল মানে এফসি ছোট করে বললাম, তারপরে এপসিলন, এপসিলনের চিহ্ন দিলাম, তারপরে কি বললাম? রিসেপ্টর টাইপ 1। রিসেপ্টরের আর টাইপ 1 এর 1। তাহলে এই যে এফসি মানে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল, তারপরে এপসিলন, রিসেপ্টর টাইপ 1, তাহলে নামটা আমি লিখে দিচ্ছি ফ্র্যাগমেন্ট crystallizable এটা কি? এপসিলন। এপসিলন রিসেপ্টর টাইপ 1। ঠিক আছে, তাহলে আমরা মাস্ট সেলের সারফেস এবং ব্যাসোফিলের সারফেস, আমরা দুটো সারফেস আমরা কি দেখতে পাচ্ছি? ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল এপসিলন টাইপ 1 রিসেপ্টর রয়েছে। ঠিক আছে, এবার এটা তো আমরা বুঝলাম। এবার এই রিসেপ্টরগুলোর মধ্যে কি এসে বাইন্ড করবে? আমরা দেখব যে ইমিউনোগ্লোবুলিন ই বাইন্ড করবে। আমরা সেটা পরে আসছি। এই অবধি আমরা বুঝে গেলাম
যে দু প্রকার ডব্লিউবিসি নিয়ে আলোচনা করলাম, এক প্রকার ডব্লিউবিসি হচ্ছে মাস্ট সেল আর এক প্রকার ডব্লিউবিসি হচ্ছে ব্যাসোফিল। মাস্ট সেল থাকে টিস্যুতে, ব্যাসোফিল থাকে সার্কুলেটিং ব্লাডে। আর এই দু প্রকার ডব্লিউবিসি অনেকটা সিমিলার, কেন? কারণ এই দু প্রকার ডব্লিউবিসির মধ্যে আমরা কি দেখতে পাবো, সেক্রেটারি গ্র্যানিউলস রয়েছে, যে গ্র্যানিউলসের মধ্যে হিস্টামিন রয়েছে। আর এই মাস্ট সেল আর ব্যাসোফিল দুজনের সারফেসের উপরে কি রয়েছে, এক বিশেষ ধরনের রিসেপ্টর রয়েছে যার নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল এপসিলন রিসেপ্টর টাইপ 1। ঠিক আছে, তাহলে এটা আমি মুছি। এবার কি হয় যখন আমাদের শরীরে কোনো অ্যালার্জেন প্রবেশ করে, তখন কি হয় দেখা যাক। আমরা তো সহজ করে বলে দিই যে অ্যালার্জি হয়েছে। কি হয়েছে? অ্যালার্জি হয়েছে। এবার অ্যালার্জি জিনিসটা কি কি হয়, আমি তার স্টেপগুলো আসছি। ফার্স্ট, প্রথমে কি হলো, ফার্স্টে অ্যালার্জেনের এক্সপোজার হলো। ফার্স্ট এক্সপোজার অফ অ্যালার্জেন, প্রথমে কি হবে, এক্সপোজার অফ অ্যালার্জেন। অ্যালার্জেনকে আমরা অ্যান্টিজেনও বলতে পারি, তাই তো? প্রথমে অ্যালার্জেনের এক্সপোজার হলো। এবার যখন অ্যালার্জেনের এক্সপোজার হলো আমাদের শরীরের মধ্যে, আমাদের শরীরে যে প্লাজমা বি সেল থাকে তারা তখন কি তৈরি করতে লাগবে, ইমিউনোগ্লোবুলিন ই। এই ইমিউনোগ্লোবুলিন ই হচ্ছে এক প্রকার অ্যান্টিবডি, মানে অ্যান্টিজেনের জন্য অ্যান্টিবডি তৈরি হয় আমরা জানি। তাহলে যখন এক্সপোজার হলো অ্যালার্জেনের, তখন আমাদের শরীর কি করবে, আমাদের শরীরের মধ্যে যে প্লাজমা বি সেল থাকে তারা কি তৈরি করবে, ইমিউনোগ্লোবুলিন ই। তাহলে প্লাজমা বি সেল produce immunoglobulin E। আমরা এরকম ছোট করে লিখি immunoglobulin E, IgE। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে এক প্রকার অ্যান্টিবডি। এটা কি, এটা হচ্ছে immunoglobulin E, immunoglobulin E। এবার এই যে ইমিউনোগ্লোবুলিন ই যেটা তৈরি হলো, এটা দেখতে কেমন, এটা অনেকটা গুলতির মতো দেখতে, ওয়াই এর মতো দেখতে। মানে আমি যদি সহজ করে জিনিসটাকে আঁকতে চাই, এরকম টাইপের দেখতে হয় ইমিউনোগ্লোবুলিন ই। তাহলে এটা কেমন, ওয়াই এর মতো, এটা গুলতির মতো, গুলতির এই যে দুটো মাথা আর নিচের এই হাতলটা, তাই তো? এবার এই যে মাথা যেগুলো রয়েছে, এই যে ওয়াই এর মতো মানে ভি এর মতো এই যে জায়গাটা, এটাকে কি বলে, এই রিজিয়নটাকে বলা হয় FAB রিজিয়ন। FAB কেন FAB রিজিয়ন বলা হচ্ছে, মানে এটা একটা FAB রিজিয়ন, এটা একটা FAB রিজিয়ন, দুখানা FAB রিজিয়ন রয়েছে, দুটো FAB রিজিয়ন রয়েছে, এটা একটা, এটা একটা। FAB রিজিয়ন নাম মানে হচ্ছে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন। আমি লিখে দিচ্ছি, ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন। তার মানে আমি বুঝতে পারছি FAB রিজিয়নে কি বাইন্ড হবে, এখানে অ্যান্টিজেন এসে বাইন্ড হবে। এই যে অ্যান্টিজেন যেটা প্রবেশ করেছে সেটা কোথায় বাইন্ড হবে, এই FAB রিজিয়নে বাইন্ড হবে। আর নিচের দিকে এই গুলতির নিচের দিকে যে হাতলের মতো যে জায়গাটা, এই যে জায়গাটা, এটাকে কি বলা হয়, এটা বলে FC রিজিয়ন। এটাকে কি বলা হয়, FC রিজিয়ন, শর্টে FC রিজিয়ন বলা হয়। FC এর পুরো কথা কি একটু আগে আমরা শিখে গেছি, ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল। তাহলে এটা FC রিজিয়ন মানে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল রিজিয়ন, ফ্র্যাগমেন্ট crystallizable region। ঠিক আছে, তাহলে আমি কি শিখলাম এতক্ষণে? আমরা শিখলাম যে যখন অ্যালার্জেনের কোনো এক্সপোজার হলো, অ্যালার্জেন বা অ্যান্টিজেন যাই বলি, আমাদের শরীরে যখন প্রথম তার এক্সপোজার হলো, তখন আমাদের প্লাজমা বি সেল কি তৈরি করবে, ইমিউনোগ্লোবুলিন ই। এই যে ইমিউনোগ্লোবুলিন ই তৈরি করবে। এই ইমিউনোগ্লোবুলিন ইটা কি, এটা এক প্রকার অ্যান্টিবডি। এবার ইমিউনোগ্লোবুলিন ইটা দেখতে কিরকম, অনেকটা ওয়াই এর মতো বা গুলতির মতো, যার এই যে দুটো আর্ম আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলে, এটা বলে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন বা FAB রিজিয়ন। FAB রিজিয়ন আমরা কটা FAB রিজিয়ন দেখতে পাচ্ছি, দুখানা দেখতে পাচ্ছি, এক দুই দুখানা। আর তার নিচের দিকে কি দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে যে রিজিয়নটা দেখতে পাচ্ছি এটা বলে FC রিজিয়ন, অর্থাৎ ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল রিজিয়ন। ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল রিজিয়ন, এই অবধি বুঝে গেলাম। আচ্ছা, এবার এই যে অ্যান্টিবডি যেটা তৈরি হলো, এই অ্যান্টিবডির যে FC রিজিয়ন যেটা, এই FC রিজিয়নটাকে কোথায় বাইন্ড করবে,
আমরা বলেছি মাস্ট সেল আর ব্যাসোফিলের যে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল এপসিলন রিসেপ্টর টাইপ 1, যে মাস্ট সেল আর ব্যাসোফিলের সারফেসের উপর আমরা কিছু রিসেপ্টর দেখতে পেয়েছিলাম, সেখানে গিয়ে এটা বাইন্ড করে যাবে। মানে জিনিসটা কেমন হবে, এটা যদি আমি একটা মাস্ট সেল আঁকি, এটা যদি আমি একটা ব্যাসোফিল আঁকি, এর মধ্যে গ্র্যানিউলস গুলো রয়েছে, সিক্রেটারি গ্র্যানিউলস রয়েছে, মাস্ট সেলেও রয়েছে, ব্যাসোফিলেও রয়েছে সিক্রেটারি গ্র্যানিউলস, আর তার সারফেসের উপরে কি বলেছিলাম, কিছু রিসেপ্টরস আছে, দুজনেরই সারফেসের উপরে কিছু রিসেপ্টরস আছে। এই রিসেপ্টরস গুলোর নাম আমি কি বলেছিলাম, ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল এপসিলন রিসেপ্টর টাইপ 1। মানে আমি ছোট করে কেমন করে লিখতে পারি, ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল এপসিলন রিসেপ্টর টাইপ 1, তাই তো? এই যে রিসেপ্টর গুলো রয়েছে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল এপসিলন রিসেপ্টর টাইপ 1, এখানে এসে এই এফসি রিজিয়ন যেটা রয়েছে ইমিউনোগ্লোবুলিনের, ওটা এসে বাইন্ড করে যাবে। মানে এরকম করে বাইন্ড করে গেল। বোঝাতে পারছি? বোঝাতে পারলাম? তাহলে যখন আমাদের শরীরে অ্যালার্জেন বা অ্যান্টিজেন যাই বলি যখন প্রবেশ করলো, আমাদের প্লাজমা সেল কি তৈরি করতে লাগলো, এক প্রকার অ্যান্টিবডি, যেটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। এই ইমিউনোগ্লোবুলিনের এফসি রিজিয়ন তখন কি হবে, মাস্ট সেল আর ব্যাসোফিলের সারফেসে থাকা ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল এপসিলন রিসেপ্টর টাইপ 1 এসে বাইন্ড করে যাবে। এই অবধি বুঝলাম? আচ্ছা, এটা গেল প্রথম ধাপ। এই যে প্রসেস, এই যে পুরো প্রসেসটা যেটা বোঝালাম, এটাকে বলে সেন্সিটাইজেশন ফেজ। সেন্সিটাইজেশন ফেজ, এটা কি হলো, সেন্সিটাইজেশন ফেজ। সেন্সিটাইজেশন ফেজ। সেন্সিটাইজেশন ফেজে কি হলো, অ্যালার্জেন শরীরে প্রবেশ করলো, প্লাজমা বি সেল তখন কি করলো, ইমিউনোগ্লোবুলিন ছাড়লো। এই ইমিউনোগ্লোবুলিন এর যে এফসি রিজিয়ন, সেই এফসি রিজিয়ন কোথায় এসে বাইন্ড করে গেল, মাস্ট সেল আর ব্যাসোফিলের যে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল এপসিলন রিসেপ্টর টাইপ 1 আছে তার সাথে বাইন্ড করে গেল। এই অবধি হয়ে গেল। এবার আসছি সেকেন্ড ধাপে কি হয়। সেকেন্ড ধাপে যখন রি এক্সপোজার হবে সেই অ্যান্টিজেনের বা অ্যালার্জেনের, তখন কি হয় দেখা যাক। আমি এটা বলছি তাহলে, এবার অ্যালার্জেন বা অ্যান্টিজেন যাই বলি, ওটা রি এক্সপোজার হয়েছে। রি এক্সপোজার, রি এক্সপোজার অফ অ্যালার্জেন বা অ্যান্টিজেন। এবার যখন রি এক্সপোজার হলো, তখন কি হবে, এই অ্যালার্জেন গুলো যে ওই ইমিউনোগ্লোবুলিন এর যে এফএবি রিজিয়ন বলেছিলাম, সেই এফএবি রিজিয়নে এসে তারা বাইন্ড করে যাবে। মানে এটা মাস্ট সেল, এটা ব্যাসোফিল, এদের মধ্যে আমি সিক্রেটারি গ্র্যানুলস গুলো এঁকে দিলাম, যার মধ্যে হিস্টামিন রয়েছে। এবার এদের সারফেসের উপরে রিসেপ্টর গুলো আমি এঁকে দিলাম। এই রিসেপ্টর এসে কি বাইন্ড হয়েছে, এই ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল এপসিলন রিসেপ্টর টাইপ 1 এসে কি বাইন্ড হয়েছে, ইমিউনোগ্লোবুলিন ই। ইমিউনোগ্লোবুলিন ই বাইন্ড হয়েছে, যেগুলো ওয়াই এর মতো, তাই তো? এগুলো হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই, ঠিক আছে? এবার যখন রি এক্সপোজার হলো অ্যান্টিজেন বা অ্যালার্জেন আমরা যাই বলি, তখন কি হবে, এই অ্যালার্জেন গুলো এসে কোথায় বাইন্ড করবে, এই ইমিউনোগ্লোবুলিন ই এর যেটা এফএবি রিজিয়ন, এগুলো এফএবি রিজিয়ন, এখানে এসে বাইন্ড করে গেল। অ্যালার্জেন গুলো কোথায় বাইন্ড করে গেল, ইমিউনোগ্লোবুলিন ই এর এফএবি রিজিয়নে বাইন্ড করে গেল। এটা এফএবি রিজিয়ন, তাই তো? এফএবি রিজিয়নের আমি পুরো নাম কি বলেছিলাম, ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন। তার মানে আমি নাম থেকে বুঝতে পারছি যে এখানে কি এসে বাইন্ড করছে, অ্যান্টিজেন বাইন্ড করছে, ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন, তাই তো? তাহলে এফএবি রিজিয়ন এসে কি বাইন্ড করে গেল, অ্যান্টিজেন বা অ্যালার্জেন যাই বলি সেগুলো এসে বাইন্ড করে গেল এফএবি রিজিয়নে, ঠিক আছে? এবার যখন বাইন্ড করে গেল, তখন কি হয়ে যাবে, এই মাস্ট সেল আর ব্যাসোফিল তখন অ্যাক্টিভেট হয়ে যাবে।
আর যেই মাস্ট সেল আর ব্যাসোফিল অ্যাক্টিভেট হয়ে যাবে তখন ওদের মধ্যে যে গ্র্যানিউলস যেগুলো ছিল এগুলো ডিগ্র্যানুলেশন হবে, গ্র্যানিউলস গুলো খুলে যাবে। আর যেই খুলে যাবে এই গ্র্যানুলস এর মধ্যে কি ছিল বলেছি, হিস্টামিন ছিল, ওগুলো বেরিয়ে পড়বে। তাহলে কি রিলিজ হবে এখান থেকে, হিস্টামিন রিলিজ হবে, হিস্টামিন রিলিজ হবে। এবার যখন হিস্টামিন রিলিজ হলো, এই হিস্টামিন তখন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড রয়েছে হিস্টামিন H1 রিসেপ্টর। ওই হিস্টামিন H1 রিসেপ্টরের সঙ্গে হিস্টামিন বাইন্ড করে যাবে। তাহলে হিস্টামিন কোথায় গিয়ে বাইন্ড করবে, আমাদের শরীরে থাকা H1 রিসেপ্টর, H1 রিসেপ্টরে বাইন্ড করে যাবে। H1 রিসেপ্টর মানে হিস্টামিনের রিসেপ্টর H1 টাইপ যেটা রয়েছে সেখানে বাইন্ড করে যাবে। আমরা হিস্টামিনের যদি রিসেপ্টর দেখি আমরা H1 রিসেপ্টর পড়বো, আমরা H2 রিসেপ্টর পড়বো, H3 রিসেপ্টর পড়বো, H4 রিসেপ্টর পড়বো। তার মধ্যে H1 রিসেপ্টরে যখন গিয়ে হিস্টামিন বাইন্ড করে যাবে তখন দেখবো অ্যালার্জির সিম্পটমগুলো দেখা যায়। যেমন এই হিস্টামিন H1 রিসেপ্টর কোথায় থাকে, আমাদের সারা শরীরের মধ্যে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড থাকে, যেমন স্কিনে থাকে, স্কিনে। এবার স্কিনের মধ্যে যে H1 রিসেপ্টর রয়েছে সেখানে যখন হিস্টামিনটা গিয়ে বাইন্ড করবে তখন কি হবে, সেখানে ইচিং হবে, চুলকানো হবে, চুলকানি দেখা যাবে, ঠিক আছে, প্রুরাইটাস বলা হয়, ইচিং, সহজ করে ইচিং, বা ইচিংকে আমি কি বলতে পারি, প্রুরাইটাস, ঠিক আছে। তাহলে স্কিনের মধ্যে যে আমাদের হিস্টামিন H1 রিসেপ্টর রয়েছে সেখানে যখন এসে হিস্টামিন বাইন্ড করে গেল তখন কি দেখা দেবে, চুলকানি দেখা দেবে, ইচিং দেখা দেবে, প্রুরাইটাস দেখা দেবে। ঠিক একইভাবে আমাদের নেজাল মিউকোসার মধ্যেও আমাদের H1 রিসেপ্টর রয়েছে, হিস্টামিনের H1 রিসেপ্টর রয়েছে। তাহলে আমি এটা বুঝছি, এটা তো একটা বোঝা গেল। তাহলে লেখার জায়গাটা পাবো, আমাদের স্কিন তো বুঝে গেলাম, আর কি বললাম, নেজাল মিউকোসা, নেজাল মিউকোসা। এই নেজাল মিউকোসার মধ্যে আমাদের হিস্টামিনের H1 রিসেপ্টর পাবো। তাহলে ওই H1 রিসেপ্টর যখন হিস্টামিন এসে বাইন্ড করে যাবে তখন কি হবে, তখন স্নিজিং হতে পারে, স্নিজিং, বা কি হতে পারে, নাক দিয়ে জল ঝরতে পারে, যেটাকে রাইনোরিয়া বলা হয়, রানি নোজ। রাইনোরিয়া, রাইনোরিয়া কথার মানে কি, রাইনোরিয়া মানে হচ্ছে রানি নোজ, নাক দিয়ে জল ঝরছে, রানি নোজ, ঠিক আছে। তাহলে নেজাল মিউকোসায় পাওয়া যেতে পারে। আর কোথায় পাওয়া যেতে পারে, আমাদের যে ব্লাড ভেসেল রয়েছে তার যে এন্ডোথেলিয়াম সেখানে পাওয়া যেতে পারে। তাহলে যখন ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামের H1 রিসেপ্টরে গিয়ে এই হিস্টামিন বাইন্ড করে যাবে তখন কি হবে, ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাবে। ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাবে মানে ওই সরু সরু ব্লাড ভেসেলগুলো থেকে অর্থাৎ ব্লাড ক্যাপিলারি থেকে কি হবে, ফ্লুইড লিক করে তার সারাউন্ডিং টিস্যুতে চলে আসবে, যার জন্য ইডিমা দেখা দিতে পারে, ঠিক আছে, আর্টিকেরিয়া হতে পারে। তাহলে কি বললাম আমি, এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল, সেখানে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম যেটা রয়েছে ওখানে H1 রিসেপ্টর রয়েছে, ওখানে যদি সে হিস্টামিন বাইন্ড করে তাহলে কি হবে, ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করবে। তাহলে ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করবে। ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করবে মানে কি বললাম আমি, ফ্লুইড লিক হয়ে বেরিয়ে আসবে, মানে সরু সরু ব্লাড ভেসেল যেগুলো রয়েছে, ব্লাড ক্যাপিলারি যেখানে রয়েছে ওখান থেকে ফ্লুইডটা লিক হয়ে বাইরে বেরিয়ে আসবে এবং যার কারণে কি হবে, এডিমা হবে, সোয়েলিং হয়ে যাবে জায়গাটা, ঠিক আছে, আর্টিকেরিয়া দেখা দেবে, মানে আমবাতের মতো দাগড়া 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 হয়ে গেল, ঠিক আছে। আর কোথায় পাবো আমরা H1 রিসেপ্টর, আমরা ব্রঙ্কাইয়ের মধ্যে পাবো, ব্রঙ্কাই। ব্রঙ্কাইয়ের মধ্যে যে H1 রিসেপ্টর রয়েছে তার মধ্যে যখন হিস্টামিন গিয়ে বাইন্ড করে যাবে তখন কি হয়ে যাবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যাবে, অর্থাৎ ব্রঙ্কিয়াল টিউবগুলো কনস্ট্রিক্টেড হয়ে যাবে, যার কারণে কি অ্যাজমার সিম্পটম দেখা দেবে, হুইজিং হবে, তাই তো। তাহলে এখানে ব্রঙ্কাইয়ের মধ্যে যখন বাইন্ড হয়ে যাবে তখন কি হবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন, ব্রঙ্কো কনস্ট্রিকশন। তার মানে আমরা কি দেখলাম, হিস্টামিন তো বেরিয়ে গেল, মাস্ট সেলও ছেড়ে দিল, ব্যাসোফিলও ছেড়ে দিল, ডিগ্রানুলেশন হয়ে হিস্টামিন বেরিয়ে গেল। এবার হিস্টামিন বেরিয়ে কোথায় বাইন্ড করবে, আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কি রয়েছে, হিস্টামিনের H1 রিসেপ্টর রয়েছে। এবার যখন হিস্টামিন এসে হিস্টামিন H1 রিসেপ্টরে বাইন্ড করবে তখন কি হবে, তখন অ্যালার্জির সিম্পটমগুলো দেখা দেবে। স্কিনে যে আমাদের H1 রিসেপ্টর রয়েছে সেখানে হিস্টামিন বাইন্ড করলে কি হবে, চুলকানি দেখা দেবে, ইচিং দেখা দেবে।
আমাদের নেজাল মিউকোজায় যে হিস্টামিনের H1 রিসেপ্টর রয়েছে সেখানে যখন সে হিস্টামিন বাইন্ড করবে তখন কি হবে, স্নিজিং হবে, হাঁচি হবে, ঠিক আছে, তার সঙ্গে কি হবে, রাইনোরিয়া হবে, মানে নাক দিয়ে জল গড়াবে। অ্যালার্জিতে এগুলোই আমরা দেখতে পাই। আমাদের ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামে যে H1 রিসেপ্টর রয়েছে সেখানে যখন হিস্টামিন বাইন্ড করবে তখন কি হবে, তখন ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাবে, তার মানে কি ফ্লুইড লিক হতে থাকবে, ব্লাড ক্যাপিলারিজ থেকে ফ্লুইড লিক হয়ে সারাউন্ডিং টিস্যুর মধ্যে সোয়েলিং তৈরি করবে, ইডিমা তৈরি করবে, ঠিক আছে, আর্টিকারিয়া হবে। আর ব্রঙ্কিয়াল টিউব যেগুলো রয়েছে, ব্রঙ্কাই, ঠিক আছে, সেই ব্রঙ্কাইয়ের যে সেখানে যে হিস্টামিনের H1 রিসেপ্টর রয়েছে সেখানে যখন হিস্টামিনকে বাইন্ড করবে তখন কি হবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, তাই অ্যাজমার সিম্পটম দেখা দেবে, উইজিং দেখা দেবে, ঠিক আছে। তাহলে এটা এই অবধি আমাদের কাছে ক্লিয়ার হলো। তার মানে আমাকে যদি এই জিনিসগুলোকে বন্ধ করতে হয় তাহলে একটাই উপায়, হিস্টামিন H1 রিসেপ্টরে বাইন্ড করতে দেওয়া যাবে না। বুঝাতে পারলাম? এই জন্য যে ওষুধগুলো হয় তারা কি করে, তারা এই হিস্টামিনের H1 রিসেপ্টর, হিস্টামিন গিয়ে তো H1 রিসেপ্টরে বাইন্ড করে। এই পাশটা আমি মুছছি। হিস্টামিন গিয়ে কোথায় বাইন্ড করে, H1 রিসেপ্টরে বাইন্ড করছে। এবার এই অ্যান্টি অ্যালার্জিক যে ওষুধগুলো রয়েছে ওরা কি করে, ওরা গিয়ে এই হিস্টামিনের H1 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড হয়ে যায়, আর বাইন্ড হয়ে গেলে কি হবে, হিস্টামিনের বাইন্ড হতে পারে না। তাহলে হিস্টামিন যদি H1 রিসেপ্টরে বাইন্ড না হতে পারে তাহলে অ্যালার্জির যে জিনিসগুলো আমি বললাম সেটা ইচিং হতে পারে, নাক দিয়ে জল হতে পারে, স্নিজিং হতে পারে, সেগুলো আর হবে না, তাই তো। এই জন্য এই ওষুধগুলোকে বলা হয় H1 অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে কি, আমি তো বলতেই পারতাম যে H1 রিসেপ্টর ব্লকার। এবার ব্লকার অ্যাগনিস্ট হতে পারে, অ্যান্টাগনিস্ট হতে পারে। অ্যান্টাগনিস্ট মানে সেই রিসেপ্টরটাকে যখন সে বাইন্ড করছে তখন যে কাজটা এই রিসেপ্টরটা করছিল তার উল্টো কাজ করছে। যখন এই রিসেপ্টরে হিস্টামিন এসে বাইন্ড করছিল তখন কি হচ্ছিল, তখন ইচিং হচ্ছিল, স্নিজিং হচ্ছিল, রাইনোরিয়া হচ্ছিল। কিন্তু আমি যখন এইটাকে কোনো ওষুধ দিয়ে বাইন্ড করে দিলাম এই রিসেপ্টরটা, তখন কাজটা উল্টে গেল, তখন ইচিং হবে না, স্নিজিং হবে না, রাইনোরিয়া হবে না, অর্থাৎ অ্যান্টি কাজ হচ্ছে। সেই জন্য সেই ওষুধগুলোকে বলা হচ্ছে অ্যান্টাগনিস্ট। কার অ্যান্টাগনিস্ট? এই H1 রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট। তাই ওষুধগুলোকে বলা হয় H1 অ্যান্টাগনিস্ট। H1 অ্যান্টাগনিস্ট। বোঝাতে বললাম অ্যান্টাগনিস্ট। অ্যান্টা কথাটা কিসের থেকে আসছে, অ্যান্টি থেকে চিন্তা করতে পারি, ঠিক আছে। তাহলে এদেরকে আমরা সহজ করে অ্যান্টি হিস্টামিনস বলতে পারি, মানে হিস্টামিনের অ্যান্টি কাজ করছে, অ্যান্টি হিস্টামিন, বা এটাকে আমি H1 অ্যান্টাগনিস্ট বলতে পারি। আমি অ্যাগনিস্ট কখন বলতাম, অ্যাগনিস্ট বলতাম যদি কাজটা সেই কাজটাই করতো, যদি ওষুধটা বাইন্ড করা ফলে স্নিজিংটা হতো, রাইনোরিয়া হতো, ইচিংটা হতো, তাহলে আমি অ্যাগনিস্ট বলতাম। কিন্তু তা তো হচ্ছে না, তার উল্টো হচ্ছে, ইচিংটা হচ্ছে না, স্নিজিংটা হচ্ছে না, রাইনোরিয়াটা হচ্ছে না, সেই জন্য আমি এটাকে অ্যান্টাগনিস্ট বলছি। বোঝাতে পারলাম? তার মানে অ্যান্টি অ্যালার্জিক যেগুলো রয়েছে তাকে আমরা সায়েন্টিফিক টার্মিনোলজিতে কি বলি, অ্যান্টি হিস্টামিনস, বা আরেকটু যদি ডেপথে বলতে চাই আমরা কি বলি, H1 অ্যান্টাগনিস্ট। তাহলে বিভিন্ন H1 অ্যান্টাগনিস্ট আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যার মধ্যে লিভোসেট্রিজিনও একটা। এই H1 অ্যান্টাগনিস্টকে আমরা তিনটে জেনারেশনে ক্লাসিফাই করেছি। কি কি? একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, আর একটা হচ্ছে থার্ড জেনারেশন। এবার ফার্স্ট জেনারেশনের মধ্যে কি কি পড়ে? ফার্স্ট জেনারেশনের মধ্যে পড়ে ডাইফেনহাইড্রামাইন। ডাইফেনহাইড্রামাইন, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ডাইফেনহাইড্রামাইন। আর কি পড়ে? আর পড়ে ক্লোরফেনরামাইন। আর কি পড়ে? আর পড়ে হচ্ছে হাইড্রোক্সিজিন। আর কি পড়ে? আর পড়ে হচ্ছে প্রোমিথাজিন। এই যে
জেনারেশন যে অ্যান্টিহিস্টামিন যেগুলো আমরা দেখছি, ডাইফেনহাইড্রামাইন, ক্লোরফেনারামাইন, হাইড্রোক্সিজিন, প্রোমিথাজিন, এটা সবাই কি করছে, H1 রিসেপ্টরটাকে গিয়ে বাইন্ড করে দিচ্ছে। কিসের মতো কাজ করছে? H1 অ্যান্টাগনিস্টের মতো কাজ করছে। এগুলো সব হচ্ছে H1 অ্যান্টাগনিস্ট। কিন্তু এদের একটা সমস্যা হচ্ছে এরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পেনিট্রেট করে যায়, মানে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে এরা ক্রস করে যায়। যেহেতু এরা ব্রেনের H1 রিসেপ্টরে গিয়ে বাইন্ড করতে পারে, তাই এদের একটা মারাত্মক সাইড এফেক্ট হচ্ছে এদের মধ্যে একটা সিডেশন দেখা দেয়, এদের মধ্যে ড্রাউজিনেস আসে। মানে আমি যদি ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন নিই তাহলে আমার কিন্তু ঘুম ঘুম পাবে, ঠিক আছে? সিডেশন, ড্রাউজিনেস, সিডেশন, ড্রাউজিনেস, এগুলো হচ্ছে এর সাইড এফেক্ট। এবার যখন এই ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনের অ্যান্টিহিস্টামিন আসলো, তখন কিন্তু দেখা গেল যে এই সাইড এফেক্টটা অনেক কমে গেল। কারণ এখানে এই সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে কি হলো, এই যে ব্রেনে যে পেনিট্রেশন হচ্ছিল সেটা কিন্তু অনেক পুয়ার হয়ে গেল। এখানে কি হচ্ছিল, ব্রেনে ভালো মতো পৌঁছে যাচ্ছিল, ভালোভাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে পেনিট্রেট করছিল, ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করছিল, সেই জন্য না সিডেশন, ড্রাউজিনেস দেখা দিচ্ছিল। কিন্তু সেকেন্ড জেনারেশন যে H1 অ্যান্টাগনিস্ট যেগুলো রয়েছে, এখানে কি দেখবো না, পুয়ার পেনিট্রেশন ইনটু ব্রেন, পুয়ার পেনিট্রেশন ইনটু ব্রেন। তাহলে ব্রেনে যদি পুয়ার পেনিট্রেশন হয় তাহলে কি হবে, তাহলে সিডেশন, ড্রাউজিনেস এই ব্যাপারগুলো অনেক কমে যাবে। মানে আমি যদি সেট্রিজিন দেখি, সেকেন্ড জেনারেশনের মধ্যে সেট্রিজিন পড়ে, তাহলে এই ফার্স্ট জেনারেশন যে অ্যান্টিহিস্টামিন যেগুলো রয়েছে এর থেকে অনেক সিডেশন কম, অনেক ড্রাউজিনেস কম হচ্ছে সেট্রিজিনের, ঠিক আছে? এবার সেট্রিজিনের পরে আরেকটা যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে লরাটিডিন। লরাটিডিন, এই লরাটিডিনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যে এই সিডেশন বা ড্রাউজিনেসের ব্যাপারটা আরো কমে গেল, ঠিক আছে? মানে আরো, মানে সেট্রিজিন তো এমনি লেস সিডেটিভ, তার থেকেও লেস সিডেটিভ হচ্ছে লরাটিডিন। আমরা যদি এই লরাটিডিনের জায়গায় এবার আমরা যদি এর সঙ্গে ফেক্সোফেনাডিন কম্পেয়ার করি, ফেক্সোফেনাডিন সেকেন্ড জেনারেশন, ফেক্সোফেনাডিন, ফেক্সোফেনাডিনের ক্ষেত্রে সিডেশন নেই বললেই চলে, ড্রাউজিনেস নেই বললেই চলে, অলমোস্ট নন সিডেটিভ। আর এই ফেক্সোফেনাডিনের থেকে আরো যদি কোনো মানে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন থাকে যেটাকে আমরা নন সিডেটিভ বলতে পারি, সেটা হচ্ছে বিলাস্টিন, সেটা হচ্ছে বিলাস্টিন। মানে যত আমরা এই সেট্রিজিন থেকে বিলাস্টিনের দিকে আসছি তত তার সিডেশনের ব্যাপারটা কমে যাচ্ছে। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন যেগুলো রয়েছে এগুলো তো সিডেশন করায়, এগুলো তো ড্রাউজিনেস করায়, এর থেকে অনেক কম সিডেশন বা ড্রাউজিনেস হচ্ছে সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে। যেমন সেট্রিজিন মানে একদম লেস সিডেটিভ, বলাই যায় যে সেরকম ঘুম আসেই না, ঠিক আছে? কিন্তু লরাটিডিন যদি দেখি একটু সেট্রিজিনের থেকেও কম তার সিডেশন। যদি ফেক্সোফেনাডিন দেখি মানে অলমোস্ট নন সিডেটিভ, ঠিক আছে? বিলাস্টিনকে আমরা নন সিডেটিভই বলতে পারি। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আমরা এই যে সেট্রিজিন যেটা দেখছি, এই সেট্রিজিনের মধ্যে আমরা দুখানা এনানসিওমার দেখতে পাবো, একটা আর এনানসিওমার, একটা এস এনানসিওমার। একটা হচ্ছে আর এনানসিওমার আর একটা হচ্ছে এস এনানসিওমার। মানে সেট্রিজিন হচ্ছে আর আর এস এনানসিওমারের একটা মিক্সচার, যার মধ্যে অ্যাকচুয়ালি কাজটাকে করে এই আর এনানসিওমার করে। তাহলে সেট্রিজিনের মধ্যে থেকে আমি যদি আর এনানসিওমারকে তুলে নিতে পারি, দিয়ে সেটাকেই কাজে লাগাতে পারি, এস এনানসিওমারটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমি কি পাবো, আর এনানসিওমার অফ সেট্রিজিন। সেটা কিছুই না, সেটা হচ্ছে লিভোসেট্রিজিন। লিভোসেট্রিজিন হচ্ছে থার্ড জেনারেশনের মধ্যে পড়ছে, লিভোসেট্রিজিন। Levocetrizine is nothing but R enantiomer of cetrizine. বোঝাতে পারলাম? সেট্রিজিনের মধ্যে দুটো জিনিস, সেট্রিজিন আমি যদি দেখি, সেট্রিজিনের মধ্যে আর এনানসিওমারও থাকবে আর এস এনানসিওমারও থাকবে। তাহলে সেট্রিজিন হচ্ছে আর এনানসিওমার আর এস এনানসিওমারের একটা রেসিমিক মিক্সচার। সেট্রিজিন হচ্ছে আর এনানসিওমার আর এস এনানসিওমারের একটা রেসিমিক মিক্সচার, যার মধ্যে অ্যাকচুয়ালি কাজটাকে করে, অ্যাকচুয়াল কাজটা করে হচ্ছে আর এনানসিওমার। তাই আমরা কি করেছি, আমরা সেট্রিজিন থেকে আর এনানসিওমারটাকে আলাদা করে নিয়েছি, নিয়ে এস এনানসিওমারকে বাদ দিয়ে দিয়েছি।
এই যে সেট্রিজিন থেকে যে আর এনার্জি আমরা আলাদা করে নিলাম, এটাই কিন্তু অ্যাকচুয়ালি লিভোসেট্রিজিন, যেটা নাকি থার্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনের মধ্যে পড়ছে। বোঝাতে পারলাম? এবার এই লিভোসেট্রিজিন এর মধ্যেও কিন্তু ঘুমের ব্যাপারটা অনেকটাই কম, এটাও কিন্তু লেস সিডেটিং দ্যাটস সেট্রিজিন। সেট্রিজিনে যতটা সিডেশন আসে তার থেকে অনেক কম সিডেশন লিভোসেট্রিজিনে আসছে, কিন্তু তবুও লিভোসেট্রিজিনের থেকে কিন্তু এই ফেক্সোফেনাডিন বা বিলাস্টিন তারা কিন্তু কম সিডেটিং। লিভোসেট্রিজিন সেট্রিজিনের থেকে কম সিডেটিং, তাই তো? যেহেতু সেট্রিজিনেরই একটা পার্ট নিয়ে লিভোসেট্রিজিন তৈরি হয়েছে, কিন্তু লিভোসেট্রিজিনের থেকে কম সিডেটিং হচ্ছে ফেক্সোফেনাডিন, আর ফেক্সোফেনাডিনের থেকেও কম সিডেটিং হচ্ছে বিলাস্টিন। মানে বিলাস্টিনকে অলমোস্ট নন সিডেটিংই বলা যায়, বিলাস্টিনের সেরকম ঘুম আসে না। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার একটা মজার জিনিস হচ্ছে, আমরা তো ফার্স্ট জেনারেশন আমরা নিয়ে এখন কথা বলবো না, কারণ আমরা এখন ফার্স্ট জেনারেশন অত বেশি ইউজ করি না, কারণ এই সিডেশন আর ড্রাউজিনেসের জন্য। আমরা অ্যান্টিহিস্টামিন আমরা কখন দিই? জেনারেলি রাতেই দিই, কারণ যাতে তার সিডেশন ড্রাউজিনেস থাকে। দিনের বেলা তো বাইক চালাচ্ছে, রান্না করছে, আগুনের ধারে কাজ করছে, মেশিন নিয়ে কাজ করছে, বিপদ ঘটে যেতে পারে, তাই রাতে দিই। এবার যদি আমি রাতেও দিই, আমার এইগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি সেফ? ফার্স্ট জেনারেশন নাকি নিউয়ার জেনারেশন অ্যান্টিহিস্টামিন? ডেফিনেটলি ফার্স্ট জেনারেশন না, কারণ এখানে সিডেশন ড্রাউজিনেস অনেক বেশি। কিন্তু নিউয়ার জেনারেশন যেগুলো রয়েছে, সেটা সেকেন্ড হোক থার্ড হোক, এদের ক্ষেত্রে ড্রাউজিনেস অনেক কম। কারণ ফার্স্ট জেনারেশন আমরা কি দেখলাম, যে ব্রেনের মধ্যে পেনিট্রেশন কিন্তু অনেক বেশি হয় এই অ্যান্টিহিস্টামিন গুলোর, এরা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে দেয়। কিন্তু আমরা যদি নিউয়ার জেনারেশন গুলো দেখি, মানে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন, এখানে কিন্তু ব্রেনে পেনিট্রেশনটা অনেক কম হয়, সেই জন্য এটা হচ্ছে লেস সিডেটিভ। বোঝাতে পারলাম? এবার একটা ব্যাপার হচ্ছে, এটা কোথায় রাখলাম, এটা বুঝলাম। এবার আমরা যদি ফার্স্ট জেনারেশন যেগুলো রয়েছে অ্যান্টিহিস্টামিনিক আমি যদি দেখি, এই ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনের মধ্যে মেজরিটি আমরা দেখব এরা কিন্তু মেটাবোলাইজড হয় সাইটোক্রোম P450 লিভার এনজাইম দ্বারা। কি দিয়ে মেটাবোলাইজড হয়? সাইটোক্রোম P450, CYP মানে হচ্ছে সাইটোক্রোম P450। আমি লিখে দিচ্ছি, সাইটোক্রোম P450, ঠিক আছে? এই সাইটোক্রোম P450 লিভার এনজাইম দিয়ে মেটাবোলাইজড হয়। এবার এমন কিছু ওষুধ রয়েছে, যেমন ম্যাক্রোলাইডস অ্যান্টিবায়োটিক, যেমন হচ্ছে ইমিডাজল গ্রুপের অ্যান্টিফাঙ্গাল। এরা কি করে? এরা এই সাইটোক্রোম P450 এর এই অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করে দেয়। এবার ওষুধগুলো যেগুলো আমি বললাম অ্যান্টিহিস্টামিন ফার্স্ট জেনারেশন ম্যাক্সিমামই এই সাইটোক্রোম P450 দিয়ে মেটাবোলাইজড হয়, তাহলে আমি যদি কারোকে ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক দিই, সে কি করছে? এই সাইটোক্রোম P450 এর অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করে দিচ্ছে, তাহলে ওই ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনটা মেটাবোলাইজ হতে পারবে না। তাহলে আমি যদি ম্যাক্রোলাইডের সঙ্গে ওই ওষুধটা দিই, তাহলে কি হবে? তাহলে তার টক্সিসিটি বেড়ে যাবে, তাই তো? কারণ কি হচ্ছে? সে তো মেটাবোলাইজ হতে পারছে না, তাহলে কি হয়ে যাবে? সেই তার লেভেলটা বেড়ে যাবে, তার লেভেল যতটা থাকার কথা তার থেকে বেড়ে যাচ্ছে, মেটাবোলাইজ হতে পারছে না, তাহলে তার টক্সিসিটি দেখা দেবে। বোঝাতে পারলাম? তাহলে কি কোন কোন জাতীয় ওষুধ এই সাইটোক্রোম P450 এর অ্যাক্টিভিটিকে কমিয়ে দিতে পারে? একটা হচ্ছে ম্যাক্রোলাইডস ক্লাস অফ অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? আর কে দিতে পারে? আর কে কমিয়ে দিতে পারে এই সাইটোক্রোম P450 এর অ্যাক্টিভিটিকে? সেটা হচ্ছে ইমিডাজল ক্লাস অফ অ্যান্টিফাঙ্গালস, ইমিডাজল ক্লাস অফ অ্যান্টিফাঙ্গাল। এবার কারোর ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তাহলে তো তার চুলকাবে। আমি কিটোকোনাজল দিয়েছি, কিটোকোনাজল কি? ইমিডাজল ক্লাস অফ অ্যান্টিফাঙ্গাল, তাকে আমি কিটোকোনাজল দিয়েছি, সঙ্গে আমি অ্যান্টি অ্যালার্জিক দিয়েছি। এবার যখন এই কিটোকোনাজল বা ইমিডাজল ক্লাস অফ অ্যান্টিফাঙ্গাল এ কি করছে? সাইটোক্রোম P450 এর অ্যাক্টিভিটিকে কমিয়ে দিচ্ছে। আবার এই যে অ্যান্টি অ্যালার্জিকটা দিয়েছি চুলকানিটা কম হওয়ার জন্য, ইচিংটা কম হওয়ার জন্য, সে তো এই সাইটোক্রোম P450 সিস্টেম দিয়ে তো মেটাবোলাইজ হচ্ছিল, তাহলে সে মেটাবোলাইজ হতে পারছে না, তাহলে তার লেভেল বেড়ে যাচ্ছে, মেটাবোলাইজ হতে পারছে না, লেভেল বেড়ে যাচ্ছে, তাহলে টক্সিসিটি বাড়বে। তাহলে যেসব ওষুধ যেমন ম্যাক্রোলাইডস, ম্যাক্রোলাইডস ক্লাস অফ অ্যান্টিবায়োটিক, ইমিডাজল ক্লাস অফ অ্যান্টিফাঙ্গাল, যারা এই সাইটোক্রোম P450 এর অ্যাক্টিভিটিকে কমিয়ে দেয়, তাদের সঙ্গে আমি ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন দিতে পারবো না। এবার যদি আমি
নিউয়ার জেনারেশন অ্যান্টিহিস্টামিন দেখি, সেখানে আমরা দেখব লরাটিডিন, যেটা সেই লরাটিডিনটাও কিন্তু সিগনিফিকেন্টলি এই সাইটোক্রোম P450 এনজাইমের দ্বারাই কিন্তু মেটাবলাইজ হয়। তাহলে আমি কি লরাটিডিন দিতে পারবো? লরাটিডিন কোথা থেকে মেটাবলাইজ হচ্ছে? ইট ইজ সিগনিফিকেন্টলি মেটাবলাইজড বাই সাইটোক্রোম P450 লিভার এনজাইম। কিন্তু আমি যদি ম্যাক্রোলাইডস ক্লাস অফ অ্যান্টিবায়োটিকের সঙ্গে লরাটিডিন দিই, বা আমি যদি ইমিডাজল ক্লাস অফ অ্যান্টিফাঙ্গালের সঙ্গে লরাটিডিন দিই, এরা কি করছে? এরা সাইটোক্রোম P450 এর অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে লরাটিডিন ঠিকভাবে মেটাবলাইজ হতে পারবে না, তাহলে এই লরাটিডিনের লেভেলটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, তাহলে টক্সিসিটি দেখা দেবে। তাহলে আমি লরাটিডিনকে কোনোভাবেই আমি ম্যাক্রোলাইডস ক্লাস অফ অ্যান্টিবায়োটিকের সঙ্গে দেব না, বা ইমিডাজল ক্লাস অফ অ্যান্টিফাঙ্গালের সঙ্গে দিতে পারবো না। এবার আমি যদি সেট্রিজিন বা লিভোসেট্রিজিন দেখি, সেট্রিজিন বা লিভোসেট্রিজিন দেখি, এরা কিন্তু মিনিমাম মেটাবলাইজ হয় এই সাইটোক্রোম P450 এনজাইমের দ্বারা মিনিমাম মেটাবলাইজ হয়। তাহলে ম্যাক্রোলাইডস ক্লাস অফ অ্যান্টিবায়োটিক আমি যদি কারোকে দিই, তার সঙ্গে যদি আমার সেট্রিজিন বা লিভোসেট্রিজিন দিই, আমি খুব বেশি একটা ক্ষতি হবে না, কারণ মিনিমাম মেটাবলাইজড হচ্ছে এই সাইটোক্রোম P450 পাথওয়েতে। আমি যদি ইমিডাজল ক্লাস অফ অ্যান্টিফাঙ্গালের সঙ্গে আমি যদি সেট্রিজিন বা লিভোসেট্রিজিন দিই, খুব একটা ক্ষতি হবে না, কারণ এরা মিনিমাল মানে মেটাবলিজম হচ্ছে এই সাইটোক্রোম P450 দ্বারা, তাই তো? কিন্তু আমি যদি ফেক্সোফেনাডিন বা বিলাস্টিন দিই, ফেক্সোফেনাডিন বা বিলাস্টিন, এরা কিন্তু কোনোভাবেই এই সাইটোক্রোম P450 দ্বারা মেটাবলাইজড হয় না। এখানে কিন্তু আমরা কোনো সাইটোক্রোম P450 এর মেটাবলিজম দেখতে পাবো না ফেক্সোফেনাডিন বা বিলাস্টিন। তাহলে আমার ড্রাগ অফ চয়েস কোনটা হবে? ফেক্সোফেনাডিন বা বিলাস্টিন হবে। যদি আমার কারো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, আমি ইমিডাজল ক্লাস অফ অ্যান্টিফাঙ্গাল দিয়েছি, প্রচন্ড চুলকাচ্ছে, এবার এই চুলকানোটা কমানোর জন্য আমার কোনটা ড্রাগ অফ চয়েস হবে? ফেক্সোফেনাডিন বা বিলাস্টিন। কেন? তার কারণ হচ্ছে এরা কিন্তু সাইটোক্রোম P450 এনজাইম দ্বারা মেটাবলাইজড হয় না। তাই কোনো চান্সেস নেই যে এই ইমিডাজল যখন এই সাইটোক্রোম P450 কে ইনহিবিট করে দেবে, তার অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে দেবে, এই ফেক্সোফেনাডিন বা বিলাস্টিনের লেভেল তখন বেড়ে যাবে, যার জন্য টক্সিসিটি হবে। এরকম কোনো চান্সেস নেই। বুঝতে পারলাম? আচ্ছা, ম্যাক্রোলাইডসের ক্ষেত্রে সেম জিনিস। ম্যাক্রোলাইডসও কি করে? এই সাইটোক্রোম P450 কে তার অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করে দেয়। তাহলে আমি যদি ফেক্সোফেনাডিন বা বিলাস্টিন আমি যদি ম্যাক্রোলাইডস ক্লাস অফ অ্যান্টিবায়োটিকের সঙ্গে দিই, তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ ম্যাক্রোলাইডস কি করবে? এই সাইটোক্রোম P450 এর অ্যাক্টিভিটিকে কমিয়ে দেবে। কমিয়ে দিলে কি হয়েছে? ফেক্সোফেনাডিন বা বিলাস্টিন তো এই সাইটোক্রোম P450 দ্বারা তো মেটাবলাইজ হচ্ছে না, তাহলে এদের কিছু যায় আসবে না, তাহলে সেখানে টক্সিসিটি হওয়ার চান্সেস নেই। বুঝতে পারলাম? কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয় লিভোসেট্রিজিন উইথ মন্টিলুকাস। তাহলে লিভোসেট্রিজিনকে আমরা তুলনামূলকভাবে অনেকটা সেফ বলতে পারি। আমি যদি এফিকেসি দেখি, এবার খালি তো সেফটি প্রোফাইল দেখলাম না, আমি যদি এফিকেসি দেখি, এফিকেসি কিন্তু লিভোসেট্রিজিনের সবথেকে বেশি। আমি যদি সবকটাকে নিয়ে যদি কম্পেয়ার করি, আমি নিউয়ার জেনারেশন অ্যান্টিহিস্টামিন নিয়ে আলোচনা করছি, আমি ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনে যাচ্ছি না। আমি যদি লরাটিডিন দেখি, ঠিক আছে, লরাটিডিন দেখি, আমার কাজ পাওয়ার জন্য লরাটিডিন নিলাম, কাজ পাওয়ার জন্য আমার পার ডে কতটা যেতে হবে? 10 মিলিগ্রাম যেতে হবে। কতটা যেতে হবে? 10 মিলিগ্রাম পার ডে আমাকে আমার শরীরে যেতে হবে, তাই তো? আমি যদি সেট্রিজিন দেখি, সেট্রিজিনের ক্ষেত্রে আমার পার ডে কতটা যেতে হবে? আমি অ্যাডাল্টদের ক্ষেত্রে বলছি, কতটা যেতে হবে? 10 মিলিগ্রাম পার ডে, 10 মিলিগ্রাম পার ডে। কিন্তু আমি যদি ফেক্সোফেনাডিন দেখি, ফেক্সোফেনাডিনে আমাদের পার ডে কতটা লাগছে? ফেক্সোফেনাডিনে আমাদের পার ডে লাগছে 120 টু 180 মিলিগ্রাম, 120 টু 180 মিলিগ্রাম পার ডে। মানে কত বেশি মিলিগ্রাম লাগছে কাজ পাওয়ার জন্য। আমি যদি বিলাস্টিন দেখি, বিলাস্টিনে কতটা লাগছে কাজ পাওয়ার জন্য? পার ডে কতটা যেতে হবে? 20 মিলিগ্রাম যেতে হবে, 20 মিলিগ্রাম পার ডে। কিন্তু আমি যদি লিভোসেট্রিজিন দেখি, লিভোসেট্রিজিন আমার পার ডে কত যেতে হবে কাজ পাওয়ার জন্য? মাত্র 5 মিলিগ্রাম পার ডে। তার মানে আমি
যদি এগুলোকে কম্পেয়ার করি, নিউয়ার জেনারেশন আমি যদি অ্যান্টিহিস্টামিন গুলোকে কম্পেয়ার করি, লরাটিডিন বা সেট্রিজিন আমার 10 মিলিগ্রাম করে লাগছে, কিন্তু লিভোসেট্রিজিন তার অর্ধেক লাগছে। তার কারণ কি? কারণ সেট্রিজিনের মধ্যে আমি কি বলেছিলাম, দুটো আইসোমারের কথা আমি বলেছিলাম, আর এবং এস এনানসিওমার, আর এনানসিওমার আর এস এনানসিওমার বলেছিলাম, যার মধ্যে থেকে আমি আর এনানসিওমারটাকেই শুধুমাত্র নিয়ে আমি লিভোসেট্রিজিন বানিয়েছি, তাই তো? কারণ এই আর এনানসিওমারটি অ্যাকচুয়ালি কাজ করে, সেই জন্য সেট্রিজিন 10 মিলিগ্রাম লাগলেও আমি লিভোসেট্রিজিন আমার 5 মিলিগ্রাম হয়ে যাচ্ছে। মানে 5 মিলিগ্রাম আমি যদি এইভাবে মনে রাখতে পারি যে 5 মিলিগ্রাম এস এনানসিওমারকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলে কত? 5 মিলিগ্রাম আর এনানসিওমার, যেটাই হচ্ছে লিভোসেট্রিজিন। বুঝতে পারলাম? তাহলে এফিকেসি ওয়াইজ সেট্রিজিন আর লিভোসেট্রিজিন অনেকটা কাছাকাছি হলো, লিভোসেট্রিজিন তুলনামূলক একটু ভালো এবং সাইড এফেক্ট কম, কারণ আমি শুধুমাত্র আর এনানসিওমারটাই লিভোসেট্রিজিনে নিয়েছি। সেট্রিজিনের মধ্যে দুটোই রয়েছে, আর এবং এস এনানসিওমার দুখানেই রয়েছে। বুঝতে পারলাম? আচ্ছা, লরাটিডিন আমার 10 মিলিগ্রাম পার ডে নিলে আমি কাজ পাচ্ছি, সেখানে লিভোসেট্রিজিন মাত্র 5 মিলিগ্রাম নিলে কাজ পাচ্ছি। তাহলে আমি যদি কম্পেয়ার করি, লিভোসেট্রিজিনকে আমি বেশি এফেক্টিভ বলতে পারি। ফ্লেক্সোফেনাডিন 120 টু 180 মিলিগ্রাম পার ডে, তার থেকে তো লিভোসেট্রিজিন মাত্র 5 মিলিগ্রামে কাজ হয়ে যাচ্ছে। তাহলে লিভোসেট্রিজিনটা ডেফিনেটলি ভালো তার থেকে। হ্যাঁ, ফ্লেক্সোফেনাডিনে লিভোসেট্রিজিনের থেকে ঘুমটা একটু কম হয়, কারণ পেনিট্রেশন ব্রেনে লিভোসেট্রিজিনের থেকে ফ্লেক্সোফেনাডিনের অনেকটা কম, তাই তো? লিভোসেট্রিজিনও সেরকম কিছু হয় না, ভেরি পুয়ার পেনিট্রেশন, কিন্তু ফ্লেক্সোফেনাডিন আরো কম। বিলাস্টিন আমার পার ডে লাগছে 20 মিলিগ্রাম, লিভোসেট্রিজিনের মাত্র 5 মিলিগ্রাম। তাহলে এফিকেসি ওয়াইজ লিভোসেট্রিজিন বেটার। আর 20 মিলিগ্রাম বিলাস্টিন যা কাজ করছে, 5 মিলিগ্রাম, মাত্র 5 মিলিগ্রাম লিভোসেট্রিজিন সেরকমই কাজ করছে। তাহলে এফিকেসি ওয়াইজ লিভোসেট্রিজিন ভালো। হ্যাঁ, তবে কি লিভোসেট্রিজিনের থেকে বিলাস্টিনের একটা জিনিস ভালো, বিলাস্টিন হচ্ছে নন সিডেটিভ। লিভোসেট্রিজিনও সেরকম ঘুম কিছু হয় না, এটাও অলমোস্ট নন সিডেটিভ, মানে সেরকম ঘুম আসে না। কিন্তু হ্যাঁ, এর থেকে বিলাস্টিন একদমই ঘুম আসে না, এটা পুরোপুরি নন সিডেটিভ। এই হচ্ছে মোটামুটি কম্পারিজন। তাহলে আমি যে কোনো অ্যান্টিহিস্টামিন বলি, এরা হচ্ছে H1 অ্যান্টাগনিস্ট। এরা কি করে? এরা আমাদের শরীরে থাকে H1 রিসেপ্টরকে ব্লক করে দেয়, যাতে হিস্টামিন এসে সেই রিসেপ্টরে বাইন্ড না করতে পারে। হিস্টামিন যদি H1 রিসেপ্টরে বাইন্ড করে, তখন কি অ্যালার্জির সিম্পটমগুলো দেখা যায়, যেমন ইচিং হবে, স্নিজিং হবে, রাইনোরিয়া হবে। একটু আগে আমরা আলোচনা করেছি, যদি ব্রঙ্কিয়াল টিউবস মানে ব্রঙ্কায়ের মধ্যে যে H1 রিসেপ্টর রয়েছে সেখানে বাইন্ড করে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। যদি ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম রয়েছে সেখানে যে H1 রিসেপ্টর রয়েছে সেখানে যদি বাইন্ড করে যায়, তাহলে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাবে, ব্লাড ক্যাপিলারিগুলো থেকে ফ্লুইড লিক করে বাইরে বেরিয়ে আসবে তার সারাউন্ডিং টিস্যুতে, তাই সেখানে এডিমা হবে, আর্টিকারিয়া দেখা দেবে, তাই তো? তাহলে এইভাবে আমরা কি বলতে পারি যে H1 অ্যান্টাগনিস্টের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে এটা। ওরা কি করছে? ওরা H1 রিসেপ্টরটাকে গিয়ে আটকে দিচ্ছে, যার কারণে হিস্টামিন গিয়ে সেখানে আর বাইন্ড করতে পারছে না H1 রিসেপ্টরে। তাই অ্যালার্জির যে প্রবলেমগুলো দেখা দেয়, যেমন স্নিজিং, রাইনোরিয়া, এই জিনিসগুলো কিন্তু আর দেখা দিচ্ছে না। তাহলে মোটামুটি কিন্তু আমাদের কাছে অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টি হিস্টামিন বা H1 অ্যান্টাগনিস্ট যা বলি, তার মেকানিজম অফ অ্যাকশন ক্লিয়ার হয়ে গেল।